একটা অভিশপ্ত কলেজ লাইব্রেরি, একজন অকুতোভয় ছাত্র আর বিজ্ঞান ও তন্ত্রমন্ত্রের সংমিশ্রণে এক অতৃপ্ত আত্মার রহস্য উন্মোচনের গল্প নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ। তো শুরুতেই প্রথম ৩ রাতের ঘটনাবিন্যাস নিয়ে বলি। মানে এখানে একটা ধাপে ধাপে বাড়তে থাকা মানসিক আতঙ্ক তৈরির চমৎকার সুযোগ কিন্তু হাতছাড়া হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন। মানে গল্পের এই প্রথম অংশে ভয়ের মাত্রা বৃদ্ধির যে কাঠামো লেখক তৈরি করেছেন, সেখানে গতির একটা স্পষ্ট ভারসাম্যহীনতা রয়েছে। একদম। দুর্বলতার দিকটা যদি বলি, ইএমএফ মিটার বা থার্মাল সেন্সর দিয়ে শুরু হওয়া তদন্তটা খুব দ্রুত সাধারণ ভৌতিক ঘটনা থেকে একেবারে পুরো ক্যাম্পাসের ভয়ের রাজত্ব কায়েমের দিকে চলে যায়। হ্যাঁ, আর এই এত দ্রুত পালাবদলের কারণে মাঝখানে চরিত্রগুলোর মানসিক চাপ তৈরি হওয়ার পর্যাপ্ত সময় থাকে না। মানে তারা কিছু বুঝে ওঠার আগেই সব বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। ঠিক তাই। মানে ভূত খোঁজার আধুনিক সরঞ্জামগুলোর ওপর মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা কাজ করছে এখানে। যখন একটা যন্ত্রের আলো জ্বলে ওঠে বা বিপ বিপ করে, তখন ভয়টা খুব যান্ত্রিক হয়ে যায়। এটা যেন একটা রোলার কোস্টার, যা ধীরে ধীরে ওপরে ওঠার সেই শ্বাসরুদ্ধকর অপেক্ষার সময়টুকু না দিয়ে হঠাৎ করে তীব্র গতিতে নিচে নেমে গেল। চমৎকার একটা উপমা। মানে আমরা পাঠকের মনে ভয় তৈরি করার বদলে যন্ত্রের যান্ত্রিক ত্রুটির দিকে মনোযোগ সরিয়ে দিচ্ছি, ফলে চরিত্রগুলোর অবচেতন স্তরের ভয়গুলো অনাবিষ্কৃতই থেকে যাচ্ছে। তো এই আধুনিক গ্যাজেটের ব্যবহার কি গল্পের আসল মানসিক ভয়কে আড়াল করে দিচ্ছে? আমার তো অন্তত সেটাই মনে হয়। উন্নয়নের পরামর্শ হিসাবে আমি বলবো, সত্তার আক্রমণগুলোকে যন্ত্রের মাধ্যমে বা এলোমেলোভাবে উপস্থাপন না করে চরিত্রগুলোর মানসিক দুর্বলতাকে লক্ষ্য করে আরও সুনির্দিষ্ট করতে হবে। মানে ভয়ের তীব্রতা যেন খুব ধীরে ধীরে গভীরভাবে মনস্তাত্ত্বিক রূপ নেয়, তাই তো? একদম তাই। ব্যাকেডি শেষ হওয়া বা বই পড়ে যাওয়ার বদলে আমাদের বাস্তব উদাহরণ হিসেবে ভাবতে হবে। ধরুন, প্রথম রাতে শুধু ইএমএফ মিটারের ওপর নির্ভর না করে লাইব্রেরির নিস্তব্ধতার মাঝে এমন একটা ফিসফিসানি শোনা গেল, যা শুধু অভয় শুনতে পাচ্ছে। ওহ, দারুণ! বাকি ৩ জন কিছুই শুনতে পাচ্ছে না। এর ফলে তো তাদের নিজেদের মধ্যেই এক ধরনের অবিশ্বাস বা বিভ্রম দানা বাঁধতে শুরু করবে। হ্যাঁ, আর দ্বিতীয় রাতের ক্ষেত্রে ধরুন, সত্তাটি বইপত্র না ছুড়ে প্রিন্সিপালের গলার আওয়াজ হুবহু নকল করে তাদের ভয় দেখানোর চেষ্টা করল। প্রাতিষ্ঠানিক অনুশাসনের ভয়ের সাথে পারলৌকিক ভয়ের সংঘাত। ঠিক। তারা বুঝতে পারবে না যে তারা কোনো জীবিত মানুষের রোষানলে পড়েছে নাকি আত্মার। আর তৃতীয় রাতের বিশৃঙ্খলার আগে দিনের বেলাতেও তো আমরা এই বিভ্রমগুলো তৈরি করতে পারি। একদম। দিনের আলো মানেই নিরাপত্তা, আর সেই নিরাপত্তার বলয় যখন দিনে দুপুরে ভেঙে যায়, দেখল অন্য বন্ধুদের চোখের দৃষ্টি সাময়িকভাবে বদলে গেছে বা অচেনা কোনো কণ্ঠস্বর মিশে আছে, তখন একে অপরের প্রতি সন্দেহটা চূড়ান্ত আকার ধারণ করবে। হ্যাঁ, আর ঠিক তারপরেই যদি রাতের সেই ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয়, তবে পাঠক রোলার কোস্টারের তীব্র পতনটি পুরোপুরি উপভোগ করতে পারবে। আচ্ছা, এবার আমরা গল্পের ক্লাইম্যাক্স অংশের দিকে তাকাই। এই মনস্তাত্ত্বিক টানাপোড়েন চরিত্রগুলোকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায় ঠিকই, কিন্তু ক্লাইম্যাক্সে উন্মোচিত হওয়া খুনের কাহিনীটি আকর্ষণীয় হলেও এখানে জাগতিক ন্যায় বিচারের দাবিটি সম্পূর্ণ উপেক্ষিত থেকে গেছে। হ্যাঁ, এটা একটা অত্যন্ত বড় আখ্যানগত দুর্বলতা। মানে আত্মাটি তো এত বছর ধরে রাগান্বিত ছিল, কারণ তার সাথে চরম অবিচার করা হয়েছিল। তাকে তো শুধু খুনই করা হয়নি, তার চরিত্র হনন করে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়া হয়েছে। এটা তো সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক অপরাধ। ঠিক, কিন্তু সমাধানের বেলায় কি ঘটল? শুধু একটা হোবন বা তন্ত্র সাধনা করে তাকে পরলৌকিক মুক্তি দেওয়া হলো। যে প্রফেসর এই জঘন্য খুনটি করেছিল, তার মুখোশ উন্মোচন বা জাগতিক কোনো শাস্তির ব্যবস্থাই করা হলো না। একদম। মানে আত্মার মূল ক্ষোভের আর প্রতিশোধ স্পৃহার সাথে এটা সরাসরি সাংঘর্ষিক একটা বিষয়। কিন্তু ভৌতিক গল্পে কি সবসময়ই একটা নৈতিক উপসংহার বা পার্থিব ন্যায় বিচারের প্রয়োজন আছে? অনেক সময় তো আত্মারা কেবল তাদের সত্যটা জানাতে চায়, কেউ শুনলেই তারা শান্ত হয়ে যায়। আপনার যুক্তিটা প্রচলিত গল্পের ক্ষেত্রে মানা যায়, কিন্তু এই গল্পের প্রেক্ষাপটটা ভিন্ন। আত্মাটি এখানে কোনো অকারণ দানব নয়, সে একজন ভুক্তভোগী। মানব সৃষ্ট অপরাধের ক্ষেত্রে পাঠকের একটা অবচেতন প্রত্যাশা থাকে যে অপরাধী তার প্রাপ্য শাস্তি পাবে। ঠিক, এই ইমোশনাল পে অফটা খুব জরুরি। তাই উন্নয়নের পরামর্শ হিসেবে আমার বক্তব্য হলো, পারলৌকিক মুক্তির পাশাপাশি জাগতিক ন্যায় বিচারকেও এই রহস্য সমাধানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে যুক্ত করতে হবে।
তাহলে এই জাগতিক ন্যায়বিচারকে আধ্যাত্মিক আচারের সাথে কিভাবে নিখুঁতভাবে মেলানো যায়? তান্ত্রিক বাবা বা ডক্টর সিদ্ধার্থ তো আর সরাসরি আইন হাতে তুলে নিতে পারেন না। এখানেই বিজ্ঞান আর তদন্তের সুযোগটা কাজে লাগাতে হবে। বাস্তব উদাহরণ হিসেবে আমরা ভাবতে পারি ডক্টর সিদ্ধার্থ হয়তো এমন কোনো অকাট্য প্রমাণ খুঁজে পেলেন যা বাস্তব পৃথিবীতে গ্রহণযোগ্য। যেমন ইভিপি রেকর্ডিংয়ের মাঝে হয়তো সেই খুনি প্রফেসরের নাম এমনভাবে উচ্চারিত হলো যা অস্বীকার করার উপায় নেই। হ্যাঁ, বা ধরুন লাইব্রেরির কোনো পুরনো লুকানো বইয়ের ভেতর থেকে লাইব্রেরিয়ানের একটা অসম্পূর্ণ ডায়েরি পাওয়া গেল। ওহ, যেখানে প্রফেসরের হুমকির কথা স্পষ্ট লেখা আছে। এই প্রমাণ পাওয়ার পর গল্পটা একটা বাস্তবমুখী মোড় নিতে পারে। ঠিক তাই, যখন ডক্টর সিদ্ধার্থ বা অভয় প্রমাণগুলো প্রিন্সিপালের টেবিলে ছুড়ে দেবে, তখন তো বাধ্য হয়েই প্রতিষ্ঠানটিকে পুলিশ ডাকতে হবে। আর এই পুরনো ফাইল পুনরায় খোলার প্রক্রিয়াটা শুরু হলেই আত্মাটি বুঝতে পারবে যে সত্যটা সামনে এসেছে। একদম। আর কেবল তখনই সত্যদেব বাবার সেই হবন কাজ করতে শুরু করবে। পার্থিব জগতে সত্য প্রতিষ্ঠিত হলে তবেই তো পরলৌকিক জগতে আত্মাটা মুক্তির স্বাদ পাবে। হ্যাঁ, এটা গল্পের গঠনগত তৃপ্তিকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। আচ্ছা, এই যে দুই জগতের মিলনের কথা বলছি, এখানেই তো অভয়ের চরিত্রের সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা ছিল। হ্যাঁ, ঠিক পয়েন্ট ধরেছেন। একজন তান্ত্রিকের নাতি হিসেবে অভয়ের পটভূমিটা গল্পের নতুন মাত্রা যোগ করলেও পেশাদার তদন্তকারীরা আসার পর তার চরিত্রটি একেবারে অবহেলিত হয়ে পড়ে। চরিত্রায়নের এই ত্রুটিটা পুরো গল্পের ভারসাম্যকে নষ্ট করে দেয়। মানে অভয় গল্পের শুরুতে প্রধান চালিকা শক্তি ছিল, যে ছেলেটি ভয় না পেয়ে বোঝার ওপর জোর দিয়েছিল। তার দাদার শিক্ষা তাকে আলাদা করেছিল। কিন্তু যখন ডক্টর সিদ্ধার্থ আর বাবা দৃশ্যপটে আসেন, অভয়ের নিজস্ব কোনো কর্তৃত্ব আর থাকে না। সে স্রেফ একজন নীরব দর্শকে পরিণত হয়। একদম। যে চরিত্রটা গল্পটাকে এত দূর আনলো, ক্লাইম্যাক্সে তার কোনো জোরালো ভূমিকা না থাকাটা পাঠকের সাথে এক প্রকার প্রতারণা হয়ে যায়। এটা অনেকটা রিলে রেসের মতো, যেখানে একজন দৌড়বিদ খুব দ্রুত দৌড়ে এসে ব্যাটনটি হাত বদল করার বদলে মাটিতে ফেলে দিল। দারুণ বলেছেন। কিন্তু আমরা কিভাবে অভয়কে শেষ পর্যন্ত এই দৌড়ে সক্রিয় রাখতে পারি? বিশেষজ্ঞরা তো বিশেষজ্ঞই, তাদের উপস্থিতিতে একজন ছাত্র কিভাবে মূল ভূমিকা নেবে? বিশেষজ্ঞদের তো অযোগ্য প্রমাণ করার দরকার নেই। উন্নয়নের জন্য আমার পরামর্শ হল ডক্টর সিদ্ধার্থের বিজ্ঞান এবং বাবার তন্ত্রমন্ত্র, এই দুয়ের মাঝে অভয়কে একটা সেতুবন্ধন হিসেবে ব্যবহার করতে হবে। ক্লাইম্যাক্সে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে হবে। মানে বিশেষজ্ঞরা নিজ নিজ কাজ করবেন, কিন্তু চূড়ান্ত সংযোগটা অভয় ঘটাবে, যাতে তার দাদার সেই কথাটি ভয়ের আগে বোঝা জরুরি সেটা সার্থক হয়। হ্যাঁ, ধরুন বাস্তব উদাহরণ হিসেবে ক্লাইম্যাক্সে হবন চলছে, চারদিকে প্রচণ্ড বিশৃঙ্খলা, বিজ্ঞানীদের যন্ত্র অকেজো হয়ে পড়ছে, বাবার মন্ত্র কাজ করছে না। তখন রেকর্ডারে পাওয়া অস্পষ্ট ফিসফিসানি হয়তো ডক্টর বা বাবা বুঝতে পারছেন না, কারণ তারা এটাকে শুধু ডেটা হিসেবে দেখছেন। কিন্তু অভয় তার দাদার শিক্ষার সাহায্যে আসল সূত্রটা ধরতে পারে। ঠিক, সে বুঝতে পারে আত্মাটি ধ্বংস করতে চাইছে না, সে নির্দিষ্ট কিছু চাইছে। অথবা আরও দৃশ্যমান ভূমিকা দেওয়া যায়, যেমন আগুন নিভে যাওয়ার উপক্রম হলে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা দুটোই যখন হার মানতে শুরু করে, তখন অভয়কেই তার দাদার উত্তরাধিকার হিসেবে সামনে এগিয়ে আসতে হয়। একদম তাই। সে হয়তো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আগুনের সামনে বসে কোনো বিশেষ মন্ত্র পড়ে, বা সাহসের সাথে আত্মাটির মুখোমুখি দাঁড়িয়ে এমন কিছু বলে যা পরিস্থিতিকে শান্ত করে। মানে অভয় যখন নিজের ভয়কে জয় করে আত্মার কষ্টটা অনুধাবন করে, তখন সেটা বিজ্ঞান বা সাধারণ তন্ত্রের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। হ্যাঁ, আর এভাবেই অভয়ের চরিত্রের একটা পূর্ণাঙ্গ বিবর্তন সম্পন্ন হয়। সে শুধু একজন ছাত্র থেকে সত্যিকারের রক্ষকে পরিণত হবে। এই পরিবর্তনটা গল্পটিকে সাধারণ ভৌতিক কাহিনী থেকে গভীর মনস্তাত্ত্বিক থ্রিলারে উন্নীত করবে। তো আজকের এই বিশ্লেষণ থেকে লেখক বেশ কিছু কার্যকর দিক নির্দেশনা পেয়েছেন। মূল বিষয়গুলো যদি সংক্ষেপে বলি: 1. মনস্তাত্ত্বিক ভয়ের মাত্রাকে ধীরে ধীরে বাড়ানো। 2. পারলৌকিক মুক্তির পাশাপাশি জাগতিক ন্যায়বিচার নিশ্চিত করা। আর 3 হল ক্লাইম্যাক্সে অভয় চরিত্রটিকে পুনরায় সক্রিয় করে তোলা। একদম। তো কোনো প্রকার অতিরিক্ত কথা ছাড়াই
এই বাস্তবসম্মত পরামর্শগুলো কাজে লাগিয়ে লেখককে তার লেখাটি সংশোধন করে পুনরায় আমাদের কাছে জমা দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।